Dear students, welcome to our class. Last class, I have discussed some terms of test of hypothesis. এই টেস্ট অফ হাইপোথিসিসের এই টার্মসগুলো খুব গুরুত্বপূর্ণ টার্মস। আমি গতকালও বলেছি, আজকেও বলছি, টার্মসগুলো ভালোভাবে বুঝতে হবে। টার্মসগুলো যদি বুঝো তখন আর ক্যালকুলেশনগুলো কঠিন হবে না। হ্যাঁ, আমরা আজকে গতকাল আমরা নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস পর্যন্ত বুঝেছি। এখন দেখো সিম্পল হাইপোথিসিস। সিম্পল একটা হাইপোথিসিস আছে, কম্পোজিট একটা হাইপোথিসিস আছে। প্রথমত আমরা দেখি সিম্পল হাইপোথিসিস কি। সিম্পল হাইপোথিসিস বলতে আমরা বুঝি যে দ্য হাইপোথিসিস হুইচ এক্সপ্লেইনস অল দ্য প্যারামিটার্স অফ দ্য ডিস্ট্রিবিউশন। একটা ডিস্ট্রিবিউশনে যতগুলো প্যারামিটার থাকে তাকে কি করছে, এক্সপ্লেইন করছে। এটাকে আমরা সিম্পল হাইপোথিসিস বলি। একটা উদাহরণ দিলে আমরা বিষয়টা আর একটু পরিষ্কার হবে। আমরা জানি যে নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে লার্জ নাম্বার অফ অবজারভেশন নিয়ে কাজ করে, তাই তো? সেই কোনো একটা নর্মাল ডিস্ট্রিবিউশন আছে যে যার দুটো প্যারামিটার। আমরা জানি নর্মাল ডিস্ট্রিবিউশনের দুটো প্যারামিটার আছে, এখানে দুটো প্যারামিটার আছে। এই নর্মাল ডিস্ট্রিবিউশনের আমি যদি একটা নাল হাইপোথিসিস ধরি যে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে প্যারামিটার মিউ, এই মিউ সমান একটা স্পেসিফিক ভ্যালু মিউ জিরো আমি বলতে পারি, এটা আমার নাল হাইপোথিসিস। এবং তার অল্টারনেটিভ হাইপোথিসিস বলছি আমি যে না, মিউ সমান মিউ জিরো না। এখন এইটা যখন আমি টেস্ট করব, হ্যাঁ, এই করার ক্ষেত্রে এই যে স্পেসিফিক ভ্যালু মিউ সমান মিউ জিরো নাল হাইপোথিসিস এবং মিউ নট ইকুয়াল টু মিউ জিরো অল্টারনেটিভ হাইপোথিসিস, এইটাই মূলত সিম্পল হাইপোথিসিস। সিম্পল ব্যাপার, মিউ সমান মিউ জিরো হবে, আমি বলছি অল্টারনেটিভে এগেনস্টে বলছি যে না, এটা হবে না। এইটাই সিম্পল হাইপোথিসিস। কখন? যদি আরেকটা প্যারামিটার সিগমা স্কোয়ার স্পেসিফাইড থাকে। এই সিগমা স্কোয়ার অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশনের দুটো প্যারামিটার, একটা প্যারামিটার মিউ আর একটা প্যারামিটার সিগমা স্কোয়ার। আমি বলছি যে একটা প্যারামিটারকে আমি হাইপোথিসিস হিসাবে নিয়েছি, তাহলে আরেকটা প্যারামিটারের কন্ডিশন কি থাকবে? আরেকটা প্যারামিটার বা স্পেসিফাইড হবে। আরেকটা প্যারামিটার অর্থাৎ তার একটা নির্দিষ্ট ভ্যালু জানা থাকবে। সেই ক্ষেত্রে এটা হবে সিম্পল হাইপোথিসিস। হিয়ার one parameter is specified and another is to be verified according to specification. এই যে একটা প্যারামিটার স্পেসিফাইড আছে, তার আলোকে অপর একটা প্যারামিটারকে আমি মেজারমেন্ট করে দেখব যে সে মিউ সমান মিউ জিরো কিনা। যদি মিউ সমান মিউ জিরো হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেড, নাল হাইপোথিসিস। আদারওয়াইজ অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। নাল হাইপোথিসিস যদি অ্যাকসেপ্ট হয়, অল্টারনেটিভ রিজেক্টেড। আর অল্টারনেটিভ যদি অ্যাকসেপ্ট হয়, নাল হাইপোথিসিস রিজেক্টেড। সেটা আমি যখন ক্যালকুলেশন প্রবলেম সলভ করব, আমরা তখন সেটাকে দেখব এবং বুঝতে পারবো। এখন আমরা বুঝছি যে সিম্পল হাইপোথিসিস কি, যে একটা ডিস্ট্রিবিউশনে যতগুলো প্যারামিটার থাকে সবগুলোকে এক্সপ্লেইন করবে। তো আমার নর্মাল ডিস্ট্রিবিউশনে দুটো প্যারামিটার আছে, একটা প্যারামিটারকে আমি হাইপোথিসিস হিসাবে নিচ্ছি, আরেকটা প্যারামিটার আমি বলছি স্পেসিফাইড। এই স্পেসিফাইড প্যারামিটারটা আমরা কি করলাম, হ্যাঁ, স্পেসিফাইড প্যারামিটারের আলোকেই আমরা আরেকটা প্যারামিটারকে টেস্ট করব। এটাই হচ্ছে সিম্পল হাইপোথিসিস। এখন আমরা বলছি কম্পোজিট হাইপোথিসিস। একটা বললাম সিম্পল হাইপোথিসিস, আর একটা পড়ছি কম্পোজিট হাইপোথিসিস। কম্পোজিট হাইপোথিসিসটা কি? দ্য হাইপোথিসিস থ্রু হুইচ অল প্যারামিটার্স আর নট স্পেসিফাইড। একটা ডিস্ট্রিবিউশনের যে প্যারামিটারগুলো থাকবে সেই প্যারামিটারের কোনোটা স্পেসিফাইড থাকবে না। আমরা ইয়েতে পড়েছি, সিম্পল হাইপোথিসিসে বলেছি যে একটা যদি স্পেসিফাইড থাকে আর একটা ভেরিফাইড হতে হবে। আর কম্পোজিটে এসে বললাম যে না, কোনো প্যারামিটার স্পেসিফাইড থাকবে না, সেটাকেই আমরা কম্পোজিট হাইপোথিসিস বলি। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে? যাতে একটা নর্মাল পপুলেশন নেই, অর্থাৎ নর্মাল পপুলেশনের ডিস্ট্রিবিউশনটা নর্মাল ডিস্ট্রিবিউশন হবে। সেখান থেকে দেখা গেছে আমি নাল হাইপোথিসিস ধরলাম যে সিগমা স্কোয়ার ইকুয়াল টু সিগমা জিরো স্কোয়ার স্পেসিফাইড। আমি ধরে নিয়েছি, অ্যাজাম্পশন করেছি যে সিগমা স্কোয়ারের মান সিগমা জিরো। অল্টারনেটিভ কী হবে? অল্টারনেটিভ হবে হলে সিগমা স্কোয়ারের মান সিগমা জিরো থেকে বড় হতে পারে, অথবা সিগমা স্কোয়ারের মান সিগমা জিরো থেকে ছোট হতে পারে। এটা আমার অল্টারনেটিভ হাইপোথিসিস। হোয়ার উইদাউট এনি স্পেসিফিকেশন অফ পপুলেশন মিউ, এখানে মিউর কিন্তু কোনো ভ্যালু দেওয়া নাই, মিউ ইজ নট স্পেসিফাইড। দিস টাইপ অফ হাইপোথিসিস ইজ কল্ড কম্পোজিট হাইপোথিসিস। তাহলে সিম্পল হাইপোথিসিসে আমরা কি দেখলাম, যে যতগুলো প্যারামিটার থাকবে তার মধ্যে একটা যদি আমি হাইপোথিসিস হিসাবে অ্যাজাম্পশন করি, অন্যগুলো আমার স্পেসিফাইড থাকতে হবে। আর কম্পোজিট হাইপোথিসিসে আমরা বলছি যে একটা প্যারামিটার যদি আমি হাইপোথিসিস হিসাবে নেই, তাহলে
অন্য প্যারামিটার যে স্পেসিফাইড থাকতে হবে, নট দ্যাট, অন্য প্যারামিটার স্পেসিফাইড থাকবে না। এই ধরনের হাইপোথিসিসকে বলি আমরা কম্পোজিট হাইপোথিসিস। আমরা যখন প্রবলেম সলভ করব তখন এই বিষয়গুলো আরও সুন্দর করে আমাদের ক্লিয়ার হবে। আমরা এখন দেখব আরেকটা টার্ম, সেটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক। এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, খেয়াল করো, এখানে আমরা বলেছি যে দ্য ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন, যে কোনো স্যাম্পল অবজারভেশনের ফাংশন থাকে, মিন থাকে, মিডিয়ান থাকে, মোড থাকে, ভেরিয়েন্স থাকে। দ্য ফাংশন অফ স্যাম্পল অবজারভেশনস হুইচ ইজ ইউজ টু ভেরিফাই দ্য নাল হাইপোথিসিস। এই ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন, অর্থাৎ যে কোনো স্যাম্পলের যে ফাংশনগুলো থাকে সেই ফাংশনগুলোকে যদি আমি ভেরিফাই করতে চাই নাল হাইপোথিসিস দিয়ে, সেটাই হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক। অর্থাৎ আমি কিভাবে এই স্যাম্পল অবজারভেশনগুলোর ফাংশনকে ভেরিফাই করব, সেই ভেরিফাই করার যে ওয়ে, সেটাই হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিক মানে কি, স্যাম্পল অবজারভেশনের যে ক্যারেক্টারিস্টিক সেটাকে আমরা স্ট্যাটিস্টিক বলি। আমরা একদম শুরুর দিনে পড়েছি পপুলেশন প্যারামিটার আর স্ট্যাটিস্টিক কি। তাহলে স্ট্যাটিস্টিকটা কি? স্ট্যাটিস্টিক হচ্ছে এক সেট স্যাম্পল অবজারভেশনের ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ, যাকে আমরা ফাংশনও বলতে পারি। অর্থাৎ মিন হতে পারে, ভ্যারিয়েন্স হতে পারে, মিডিয়ান হতে পারে, মোড হতে পারে, দ্যাট ইজ দ্য স্ট্যাটিস্টিক। সেই স্ট্যাটিস্টিককে আমি টেস্ট করব নাল হাইপোথিসিসের আলোকে। অর্থাৎ আমি যে নাল হাইপোথিসিসটা নিয়েছি সেইখানে এটা সঠিক কি না সেটা আমি একটা স্যাম্পলের ফাংশন দিয়ে তাকে ভেরিফাই করব। এইটাই হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক। এখন আসো তাহলে একটু বুঝি উদাহরণ দিয়ে। লেট আস কনসিডার দ্যাট উই হ্যাভ এ র্যান্ডম স্যাম্পল অফ অবজারভেশনস। উই হ্যাভ এ র্যান্ডম স্যাম্পল অফ অবজারভেশন। সেই র্যান্ডম স্যাম্পল আমার কি আছে? x1 x2 আপ টু xn। আমি একটা স্যাম্পল নিয়েছি র্যান্ডমলি, সেটার ভ্যালুগুলো হচ্ছে x1 x2 xn। অ্যাসিউম দ্যাট দিস স্যাম্পল আর ড্রন ফ্রম এ নর্মাল পপুলেশন। আমি তো একটা স্যাম্পল নিয়েছি কোত্থেকে? একটা পপুলেশন থেকে, তাই না? এখন যদি আমি বলি যে ওইটা একটা নর্মাল পপুলেশন ছিল, অর্থাৎ ওই পপুলেশনটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। যদি সেই পপুলেশন নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে তাহলে তার দুটো প্যারামিটার আছে, একটা আছে মিউ আর একটা আছে সিগমা স্কোয়ার। বাট আমি কিন্তু এইখান থেকে আমি অ্যাজাম্পশন নেই, আমি কি বলেছি? এই পপুলেশন থেকে আমি একটা স্যাম্পল নিয়েছি যেটা x1 x2 আপ টু xn। এই স্যাম্পলটা আমি র্যান্ডমলি নিয়েছি। যেহেতু এটা একটা স্যাম্পল, তার একটা স্ট্যাটিস্টিক আছে, দ্যাট ইজ ফাংশন আছে, দ্যাট ইজ গড় আছে, দ্যাট ইজ ভেদাঙ্ক আছে তো। তাহলে আমরা কি টেস্ট করব? আমাদের টেস্ট অফ নাল হাইপোথিসিস হচ্ছে ওই নর্মাল পপুলেশনের যে ডিস্ট্রিবিউশন, তার যে প্যারামিটার, সেই প্যারামিটারকে আমি একটা স্পেসিফিক ভ্যালু ধরে নিয়ে এটাকে আমি নাল হাইপোথিসিস বলছি। আর এগেনস্ট অল্টারনেটিভ হাইপোথিসিস বলছি যে আমি এখানে বলছি যে মিউ সমান মিউ জিরো। এই মিউ জিরো কিন্তু আমার অ্যাজাম্পশন, নট অ্যাকুরেট, এটা আমার অ্যাজাম্পশন। আমি এগেনস্টে গিয়ে বলছি যে এটা মিউ জিরো নাও হতে পারে। রেজাল্টের উপরে সেটা রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট হবে সেটা পরের বিষয়। আগে আমি বলছি যে আমি ধরে নিচ্ছি ওই নর্মাল পপুলেশনের প্যারামিটারের একটা স্পেসিফিক ভ্যালু, গড় ভ্যালু রয়েছে, আর আমি বলছি যে সেই গড় ভ্যালুটা ওই প্যারামিটারের সমান বলছি নাল হাইপোথিসিসে, আর অল্টারনেটিভ হাইপোথিসিসে বলছি সমান না। কখন? দুটো কেস আমরা উই ক্যান অ্যাসিউম দ্যাট আমরা কী বের করবো, এক সময় বের করবো। আমি বলছি দুটো প্যারামিটার না, আমরা কিন্তু নন প্যারামেট্রিক বা আরও যেগুলো শিখেছি সেখানে তো বলেছি যে একটা প্যারামিটারের যদি আমি হাইপোথিসিস হিসাবে ধরি, আরেকটা প্যারামিটার আমার নোন থাকলে এক রকমের হাইপোথিসিস হবে, আর আননোন থাকলে আমার অন্য রকমের হাইপোথিসিস হবে, সেটা বলেছি তো। তাহলে এখানে আমি বলেছি যে এই কন্ডিশনের উপরে এই নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিসের এই কন্ডিশনটা আমি দুইভাবে ফুলফিল করব। কখনো আমি বলবো সিগমা স্কোয়ার স্পেসিফাইড, অর্থাৎ সিগমা স্কোয়ার নোন, আর কখনো বলবো সিগমা স্কোয়ার জানি না। তাহলে কেস কটা হলো? দুটো হলো। দুটো কেসের ক্ষেত্রে আমি এই টেস্ট স্ট্যাটিস্টিকটা করতে পারবো। সেই দুটো কেস কি সেটা আমরা বলছি টু টেস্ট দ্য অ্যাবভ হাইপোথিসিস দ্য টেস্ট স্ট্যাটিস্টিক ইজ কি হবে? দুটো হবে, আননোনের জন্য একটা হবে, নোনের জন্য একটা হবে। আমরা এখানে কি বলেছি ওখানে যে দুটো কন্ডিশনে এই হাইপোথিসিসটাকে আমরা টেস্ট করব। একটা হলো সিগমা স্কোয়ার নোন, আরেকটা হচ্ছে সিগমা স্কোয়ার
আননোন। যখন সিগমা স্কোয়ার নোন অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটারের ভ্যালু আমরা জানি, একটা প্যারামিটারের ভ্যালু আমার স্পেসিফাইড আমি জানি, তখন আমরা কি করব, তখন আমরা জেড যে স্ট্যাটিস্টিক আছে সেটা দিয়ে আমরা ভ্যালুটা বের করতে হবে, জেডের মান দিয়ে। জেড কি আমরা জানি, আমরা যারা ইয়েতে কি বলেন নর্মাল ডিস্ট্রিবিউশন পড়েছি ইতিপূর্বে, আমি নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্লাস নিয়েছি, সেখানে সেই ভিডিওতে গিয়ে তোমরা একটু রিভিউ করে দেখবে যে সেখানে স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ভেরিয়েট বলতে আমরা জেড দিয়ে ডিফাইন করেছি। এই যে স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েটের জেডের মান আমরা কিভাবে বের করেছি, আমরা বের করেছি স্যাম্পল মিন মাইনাস মিউ, অর্থাৎ ওই প্যারামেট্রিক ভ্যালুর যে স্পেসিফিক ভ্যালু তাকে মাইনাস করব, এবং আমরা যে ভেরিয়েন্সের যে ইয়াটা পাবো, ভেরিয়েন্সের যে ভ্যালুটা পাবো স্পেসিফাইড ভ্যালু, তাকে রুটেন দিয়ে ভাগ করব। এই তো আমাদের এটা কি ছিল দেখো, আমি একটু মনে করি, জেড ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ বাই সিগমা স্কোয়ার এন রুট ওভার, এরকম একটা জিনিস আমরা শিখেছিলাম, দেখবা ঠিক আছে ওই প্রিভিয়াস ভিডিও যে নর্মাল ডিস্ট্রিবিউশনের, সেখানে স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ডিস্ট্রিবিউশন যে পড়িয়েছিলাম সেখানে আছে। এইখানে এটা করলে কি হয়, মিন হয় 0 আর ভেরিয়েন্স হয় 1, এরকম একটা জিনিস তোমরা শিখেছো। এখন দেখো কি বলে অ্যাজাম্পশন 1-এ কী ছিল, সিগমা স্কোয়ার ইজ নোন। যখন সিগমা স্কোয়ার নোন, দ্যাট ইজ সিগমা স্কোয়ারের একটা স্পেসিফিক ভ্যালু আমরা জানি, তখন তাকে আমরা এই জেড স্ট্যাটিস্টিক দিয়ে ডিফাইন করব। বুঝতে পেরেছ? যখন দুটো প্যারামিটারের একটা প্যারামিটারকে আমি অ্যাজাম্পশন হিসাবে নিয়েছি, আরেকটা প্যারামিটারের ভ্যালু স্পেসিফাইড, তখন আমরা এই জেড স্ট্যাটিস্টিক দিয়ে আমরা ওই হাইপোথিসিসকে ক্যালকুলেশন করব। আর যখন সিগমা স্কোয়ারের মান আননোন, আমি জানি না, পপুলেশনের থেকে যে ইয়েটা আমরা নিলাম, নর্মাল পপুলেশন থেকে যে তথ্যগুলো আমি নিলাম, সেখানে আমরা সিগমা স্কোয়ারের মান জানি না। যদি না জানি সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যেটা করব, ওই যে আমরা ওই পপুলেশন থেকে যে স্যাম্পলটা নিয়েছি, সেই স্যাম্পল থেকে আমি এস স্কোয়ারের মান বের করব, একটু পরে আমি সেটা দেখাচ্ছি। সেই ক্ষেত্রে যদি সিগমা স্কোয়ারের মান স্পেসিফাইড না থাকে, সেক্ষেত্রে আমরা টি নামক একটি স্ট্যাটিস্টিক আছে, তাকে দিয়ে তার মাধ্যমে আমরা এই হাইপোথিসিসের অ্যাজাম্পশনটা ভেরিফাই করব। তাহলে এই টিটা কি, টি এর সূত্রটা হচ্ছে এক্স বার মাইনাস মিউ 0, দেখো উপরের টুকুন সেম, নিচে গিয়ে কি হচ্ছে, এখানে সিগমা 0 স্পেসিফাই ছিল বলে আমরা দিতে পেরেছি। এখানে আমরা সিগমার মান জানি না, এ কারণে আমরা কি করেছি, স্যাম্পল থেকে নিয়ে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা পেয়েছি সেটার মান নিয়েছি। বুঝতে পেরেছ? এইটাকে বলে টি দ্বারা এটাকে ডিফাইন করা হয়, এবং পরিসংখ্যানের ভাষায় এটাকে বলা হয় স্টুডেন্ট টি। এটা হলো স্ট্যান্ডার্ডাইজড নর্মাল, আর এটাকে বলে স্টুডেন্ট টি। এই দুটো সূত্র তোমাদের এই টেস্ট অফ হাইপোথিসিসের প্রাণ। এই দুটো সূত্রকে তোমরা মনে রাখবে, সকল ক্যালকুলেশন করতে গেলে লাগবে। আরও দুই একটা আছে, সেটা আমি পরে আসছি। মূল কথা হচ্ছে আমার এই দুটো সূত্র লাগবেই। যখন কোনো পপুলেশনের প্যারামিটার একটা স্পেসিফাই থাকে, তখন আমরা জেড স্ট্যাটিস্টিক ব্যবহার করব, আর যখন পপুলেশনের একটা প্যারামিটার আননোন থাকবে, তখন আমরা টি স্ট্যাটিস্টিক ব্যবহার করব। এটাকে বলে স্ট্যান্ডার্ডাইজড জেড, এটাকে বলে স্টুডেন্ট টি। ওকে, এখন দেখো ফোয়ার ভেরিয়েন্স অফ এক্স বার কি, এক্স বারটা কি, এটা একটা না স্যাম্পল না, আমি একটা স্যাম্পল নিইনি, আমি অনেকগুলো স্যাম্পল নিয়েছি। সুতরাং এই যে স্যাম্পলগুলো যে আমি নিয়েছি, তারও তো একটা ভেরিয়েন্স আছে, তারও একটা গড় আছে। সেই স্যাম্পলের ভেরিয়েন্স, স্যাম্পল গড়ের ভেরিয়েন্সটা কি, সিগমা স্কোয়ার বাই এন। একটা স্যাম্পলের মিন x1 বার, আরেকটা স্যাম্পলের মিন x2 বার, আরেকটা স্যাম্পলের মিন x3 বার, এরকম যদি n সংখ্যক স্যাম্পল আমি নেই, তার যখন গড় করবো সেটা হচ্ছে আমার x বার। আর ওই স্যাম্পলগুলোও তো ভেরিয়েবল, তার যখন আমি ভেরিয়েন্স করব, সেই মানে সবগুলো স্যাম্পল মিনের যখন আমি ভেরিয়েন্স করব, তখন সেটা হয়ে যাবে ভেরিয়েন্স অফ এক্স বার। ধরো আমি একটু দেখাচ্ছি, দেখো একটা স্যাম্পল আছে x11, x12 আপ টু
x1 এইটার একটা গড় আছে x1 বার। আমি আবার নিলাম x21 x22 আপ টু x21, এটার একটা আছে x2 বার। এইভাবে যদি আমি যাই, আমি নিলাম xn1 xn2 আপ টু xnn, এইটার একটা আছে হলো ধরো xn বার। এখন দেখো এরা প্রত্যেকেই কিন্তু একটা করে ভেরিয়েবল, তাই না? প্রত্যেকের মধ্যেই তো ভেরিয়েশন আছে মানের, তাহলে এদের একটা গড় পেতে পারি না আমি x বার। সেটা কি হবে x1 বার প্লাস x2 বার আপ টু xn বার, তাই তো? ডিভাইডেড বাই n, অর্থাৎ হ্যাঁ, তাহলে এটা কি x বার। তাহলে এই যে এগুলো তো ভেরিয়েবল, তার এখানে এটারও একটা বেদাঙ্ক আসতে পারে, ভেরিয়েন্স হবে, সেইটা হবে হলো সিগমা স্কোয়ার বাই এন। ক্যালকুলেশন করলে এটা হবে সিগমা স্কোয়ার বাই এন। হ্যাঁ, অর্থাৎ কতগুলো স্যাম্পলের গড় মানের যখন আমি বেদাঙ্ক করব তখন তার মানটা হবে সিগমা স্কোয়ার বাই এন। এটার কনফিউশনটা অবশ্যই দূর হয়েছে এখন। হ্যাঁ, তাহলে ভেরিয়েন্স অফ এক্স বার ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই এন। এখন এই যে সিগমা স্কোয়ার, এটা আমি কি বলেছি? আমি বলেছি আননোন। হ্যাঁ, তো এখন এই সিগমা স্কোয়ারকে যদি আমি এস্টিমেট করতে চাই, তাহলে কি হবে? এইখান থেকে আমার করতে হবে, এই স্যাম্পল থেকে করতে হবে, সেইটাকে আমি ডিফাইন করছি এস স্কোয়ার দিয়ে। এই স্যাম্পলের মাধ্যমে যে ভেরিয়েন্সটা পাবো সেটাকে আমি ডিফাইন করছি এস স্কোয়ার দিয়ে। সেই এস স্কোয়ারটিকে 1 মাইনাস n মাইনাস 1 সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এই n মাইনাস 1টা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। এইখানে একটাকে ফিক্স রেখে বাকিগুলোকে আমি অ্যারেঞ্জ করছি, যে কারণে এখানে n মাইনাস 1 হয়েছে। হেয়ার টি অ্যান্ড জেড বোথ আর ফাংশনস অফ স্যাম্পল অবজারভেশনস অ্যান্ড বোথ আর ফাংশনস অফ স্যাম্পল অবজারভেশনস। এখন এই টি আর জেড কি? টি আর জেড তারা কিন্তু বলতেই স্যাম্পল অবজারভেশন, থেকে স্যাম্পল মিন, এই যে স্যাম্পল মিন, তাহলে স্যাম্পল অবজারভেশন থেকে এসছে। These functions can be used to test the significance of null hypothesis. ওই যে নাল হাইপোথিসিস আমি ধরেছিলাম h0 ইকুয়াল টু মিউ ইকুয়াল টু মিউ জিরো, সেই নাল হাইপোথিসিসের সিগনিফিক্যান্সটা ভেরিফাই করে হলো এই জেড আর টি ফাংশনের মাধ্যমে। অর্থাৎ নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড না রিজেক্টেড, এটা ভেরিফাই করতে হলে আমার এই জেড ফাংশন আর টি ফাংশন দিয়ে টেস্ট করতে হবে। আমার যদি সিগমা নোন থাকে তাহলে আমি জেড ফাংশন, সিগমা আননোন থাকলে আমি টি ফাংশন ব্যবহার করে এই নাল হাইপোথিসিসের সিগনিফিক্যান্সটা আমি ভেরিফাই করব। হ্যাঁ, এই কারণে এই জেড আর টিকে বলা হয় টেস্ট স্ট্যাটিস্টিক। ওকে, অনেক কিছু পড়িয়ে ফেললাম, আর যাব না, এটুকুন দেখো ভালো করে। আর এই ভিডিওটা বারবার দেখে এখানে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। একটু কষ্ট করে এটা বারবার দেখে এই জিনিসগুলো ভালো করে রপ্ত করার চেষ্টা করবে। যদি না করো তাহলে কিন্তু প্রবলেম সলভ করতে পারবে না। প্রবলেম সলভ করতে হলে এই জিনিসগুলো জানতেই হবে এবং এর কনসেপশন ক্লিয়ার থাকতেই হবে। ওকে, আজকে এ পর্যন্ত, বাই, থ্যাংক ইউ।